প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ মার্চ মাস থেকে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কোভিড-19-এর কারণে। আজ আমি অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি রঞ্জিতা মণ্ডল, প্রভাষক, সমাজকর্ম, মোংলা সরকারি কলেজ, মোংলা বাগেরহাট। অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। আমার পাঠদানের বিষয় হচ্ছে সমাজকর্ম, একাদশ ও দ্বাদশ শ্রেণী। পাঠদানের বিষয় তৃতীয় অধ্যায়, সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। এর মধ্যে রয়েছে পেশা এবং বৃত্তি ধারণা নিয়ে আমরা আলোচনা করব। পেশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পেশা শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলায় এসেছে। এর আবিধানিক অর্থ বৃত্তি, যার ইংরেজি অর্থ দাঁড়ায় অকুপেশন। বৃত্তি বা অকুপেশন বলতে জীবিকা বা জীবন ধারণের উপায়কে বোঝায়, কিন্তু পেশা বলতে বিশেষ বৃত্তিকে বোঝায়, যার ইংরেজি প্রতিশব্দ প্রফেশন। তাই প্রফেশন ও অকুপেশন সমার্থবোধক শব্দ হলেও এক নয়। সাধারণ অর্থে পেশা বলতে কোনো কাজ বা বৃত্তিকে বোঝায়, তবে জীবিকা বা জীবন ধারণের উপায়ই পেশা নয়। সহজ কথায়, যে জীবিকার জন্য দীর্ঘ সময়ব্যাপী প্রশিক্ষণের আওতায় তাত্ত্বিক শিক্ষা এবং ব্যবহারিক প্রশিক্ষণের প্রয়োজন, তাই পেশা। কোনো ব্যক্তিকে পেশা বলতে হলে তার মধ্যে কমপক্ষে পেশার দুইটি প্রধান বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন, এক হচ্ছে পেশাগত কাজ প্রযুক্তি সম্পন্ন, ও দুই হচ্ছে পেশাদার কর্মীরা কতগুলো নীতি ও মূল্যবোধ মেনে চলে। পেশা সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্যে এই বেন এর ব্যবস্থাপনা অভিধানের উল্লেখিত সংজ্ঞা অনুযায়ী পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। সামাজিক বিজ্ঞান অভিধানের সংজ্ঞা অনুযায়ী পেশা হচ্ছে নৈপুণ্য ভিত্তিক, বুদ্ধিদীপ্ত কৌশল দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত বৃত্তি। সমাজকর্ম অভিধান এর সংজ্ঞা অনুযায়ী পেশা হলো এমন একদল মানব গোষ্ঠী যারা নির্দিষ্ট সামাজিক চাহিদা ও প্রয়োজন পূরণে অভিন্ন সাধারণ মূল্যবোধ, জ্ঞান, দক্ষতা, কৌশল ও বিশ্বাসের অনুশীলন করে। তাহলে পেশা বলতে আমরা কি বুঝি? পেশা বলতে নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্য এবং বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বোঝায়। প্রতিটি পেশারই নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মূল্যবোধ থাকে, যেগুলো এক পেশাকে অন্য পেশা হতে পৃথক সত্তা দান করে। পেশার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ডাক্তারি, ওকালতি, শিক্ষকতা ইত্যাদি। সুতরাং কোনো বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি যখন তার স্বীয় মেধা, বিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে স্বাধীনভাবে জীবিকা অর্জনের উপায় হিসাবে প্রয়োগ করে, তখন তার ওই কাজকে বলা হয় পেশা। তাহলে এখন আমরা পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক
সম্পর্ক কি সেটা নিয়ে আলোচনা করব। পেশা ও বৃত্তির মধ্যে অনেক দিক থেকে সম্পর্ক রয়েছে। পেশা ও বৃত্তি উভয়ে নিজের জীবিকা অর্জনের জন্য উপার্জন করে। যে কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনের উপায় হলো বৃত্তি। আবার তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে দক্ষতা সহ জীবিকা নির্বাহের উপায় হলো পেশা। সুতরাং নিম্নে পেশা এবং বৃত্তির সম্পর্কটা তুলে ধরা হলো। সেবা প্রদান করা। পেশা ও বৃত্তি উভয়ই সমাজস্থ মানুষের সেবা প্রদান করে, অর্থাৎ উভয়ের কাজ হলো সেবা প্রদান করা, জীবিকা অর্জন করা। পেশা ও বৃত্তি উভয়ের উদ্দেশ্য হলো জীবিকা অর্জন করা। এক্ষেত্রে পেশা ও বৃত্তির মূল কাজ হলো সেবার পাশাপাশি নিজেদের জন্য জীবিকা অর্জন করা, সামাজিক সমস্যার সমাধান করা। পেশা ও বৃত্তি উভয়ই সামাজিক সমস্যার সমাধানের ভূমিকা রয়েছে। উভয় কাজের মধ্যে কল্যাণমূলক ধারণা নিহিত রয়েছে। নাম নির্ধারণ। কাজের প্রকৃতি অনুযায়ী পেশা ও বৃত্তির নাম নির্ধারিত হয়, যেমন চিকিৎসক, চালক, কৃষক ইত্যাদি। সম্পর্ক। জীবিকা অর্জনের সকল কাজই হয় পেশা, না হয় বৃত্তি। ফলে উভয়ের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এরপর পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য। মানুষ তাদের কাজের মাধ্যমে যে জীবিকা নির্বাহ করে তাকে বৃত্তি বলে। এই দৃষ্টিকোণ থেকে পেশা ও বৃত্তি, কারণ পেশার মাধ্যমে পেশাদার কর্মীরা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। পেশা ও বৃত্তি ভিন্ন অর্থে ব্যবহৃত হলেও তাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। যেমন সংজ্ঞাগত পার্থক্য। সাধারণত নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্যতা, তত্ত্ব নির্ভর সুশৃঙ্খল জ্ঞান ও মূল্যবোধ এবং নৈতিকতার সাথে ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয় হচ্ছে পেশা। যেমন চিকিৎসক, শিক্ষক, উকিল ইত্যাদি। অন্যদিকে জীবন ধারণের জন্য পরিচালিত যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে বৃত্তি বলা হয়, যেমন রিক্সা চালক, দিনমজুর, কুলি ইত্যাদি। প্রাতিষ্ঠানিক জ্ঞান। প্রতিটি পেশার ক্ষেত্রে নিজস্ব সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন রয়েছে, কিন্তু বৃত্তির জন্য কোনো বিশেষ জ্ঞানের প্রয়োজন নাই। দক্ষতা ও নৈপুণ্যতা অর্জন। প্রত্যেক পেশাতেই পেশাদার ব্যক্তিকে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে পেশাগত কাজ সম্পর্কে বিশেষ নৈপুণ্য ও দক্ষতার অধিকারী হতে হয়। পক্ষান্তরে বৃত্তির জন্য তাত্ত্বিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও নৈপুণ্যতা অর্জনের তেমন কোনো প্রয়োজন হয় না। মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড। প্রতিটি পেশারই স্বতন্ত্র কিছু মূল্যবোধ এবং নৈতিক মানদণ্ড থাকে, যা পেশাদার কর্মীদের আচার আচরণ, দায়িত্ব এবং কার্যাবলী নিয়ন্ত্রণ করে। কিন্তু বৃত্তির তেমন কোনো মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের প্রয়োজন হয় না। পেশাগত প্রতিষ্ঠান।
পেশার সামগ্রিক উন্নয়ন ও কর্মীদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রত্যেকটা পেশাগত প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়, কিন্তু বৃত্তির জন্য কোনো পেশাগত প্রতিষ্ঠান নেই। দায়িত্ব ও কর্তব্য। প্রতিটি পেশার ক্ষেত্রে সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পেশাদার ব্যক্তির উপর প্রতিষ্ঠান অনেকাংশে নির্ভরশীল, কিন্তু বৃত্তির ক্ষেত্রে তেমন সুনির্দিষ্ট কোনো দায়িত্ব থাকে না। নীতিমালা এবং মূল্যবোধ। প্রতিটি পেশাতেই কতগুলো মূল্যবান নীতিমালা ও মূল্যবোধ দ্বারা পরিচালিত। এসব মূল্যবোধ তার কর্ম সম্পাদনে দায়িত্বশীল করে তোলে। বৃত্তির ক্ষেত্রেও নৈতিক মানদণ্ড ও মূল্যবোধের উপস্থিতি বিদ্যমান, তবে তা পরিবর্তনশীল এবং ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল। জবাবদিহিতা। পেশার ক্ষেত্রে জবাবদিহিতা আবশ্যক। এর মাধ্যমে প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়। বৃত্তি যেহেতু ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, তাই জবাবদিহিতা বোধ নাই। কল্যাণ সাধন। প্রত্যেক পেশারই মূল উদ্দেশ্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ সাধন করা। এক্ষেত্রে বৃত্তি কল্যাণমূলক নাও হতে পারে। সামাজিক স্বীকৃতি। পেশার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনগণ ও সমাজের স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ব্যতীত কল্যাণকামী হওয়া সত্ত্বেও কোনো কোনো বৃত্তি পেশা হিসেবে স্বীকৃতি নাও পেতে পারে, যেমন লাইসেন্স বা সনদপত্রবিহীন ডাক্তারি, ওকালতি। অন্যদিকে বৃত্তির জন্য সামাজিক স্বীকৃতির প্রয়োজনীয়তা আবশ্যক নয়। অনেক ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি ছাড়াও বৃত্তির অনুশীলন করা যায়, যেমন ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, চুরি, ডাকাতি ইত্যাদি। পেশা ও বৃত্তির মধ্যে এই পার্থক্যগুলো পরিলক্ষিত হলেও এটা আমরা সন্দেহভাবে বলতে পারি যে পেশাও একটি বৃত্তি। তবে সকল পেশা বৃত্তি হলেও সকল বৃত্তি পেশা নয়। বর্তমানে বাস্তবে দুটি চলমান রয়েছে। এই হলো পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য। এরপর আমরা সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য আলোচনা করি। সমাজকর্মের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এসব বৈশিষ্ট্যগুলো সমাজকর্মকে তার অন্যান্য পেশা থেকে স্বতন্ত্র করে রেখেছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পরিবারের ভূমিকার উপর গুরুত্ব প্রদান। সমাজকর্ম পরিবারকে সমাজের অন্যতম প্রতিষ্ঠান হিসাবে মনে করে। এজন্য পরিবারের ভূমিকার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সমাজকর্ম ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে পরিবারের ভূমিকাকে গুরুত্ব দিয়ে থাকে। তাই পারিবারিক বাধাসমূহ দূর করে সুখ ও শান্তি নিশ্চিত করা সমাজকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা। সমাজকর্ম শিক্ষায় তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন হয়। বিশ্বের বেশিরভাগ দেশে বর্তমানে সমাজকর্মের উপর এ পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। এজন্য সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং ব্যবহারিক উভয় ধরনের শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করা। সাহায্যার্থী কর্মী পেশাগত সম্পর্ক।
সাহায্যার্থী কর্মী পেশাগত সম্পর্ক সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সাহায্যার্থী কর্মীর পেশাগত সম্পর্ক যত গভীর হবে, মক্কেলের সমস্যার সমাধানও তত সহজ হবে। এজন্য স্পিডবোট সাহায্যার্থী এবং কর্মী পেশাগত সম্পর্ককে সমাজকর্মের চাবি বলে উল্লেখ করেছেন। মৌলিক পদ্ধতির ব্যবহার। সমাজকর্মের তিনটি মৌলিক পদ্ধতি রয়েছে: ব্যক্তি, দল, সমষ্টি। এই ব্যক্তি, দল ও সমষ্টি ব্যক্তির সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেবা কার্যের সমন্বয় সাধন। সেবার সমন্বয় সাধন সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমাজকর্মীরা সমাজকর্মের সমন্বয়কারীর ভূমিকা পালন করে। এজন্য তাদেরকে জ্ঞান, দক্ষতা থাকতে হয়। জাতীয় উন্নয়ন। জাতীয় উন্নয়ন ব্যতীত কোনো জাতির ভাগ্য উন্নয়ন করা সম্ভব নয়। সমাজকর্ম এ লক্ষ্যে কাজ করে থাকে। এজন্য জনগণের সাথে জাতীয় উন্নয়নের মধ্যে যোগসূত্রতা স্থাপন সমাজকর্মের একটি বৈশিষ্ট্য। সুপ্ত প্রতিভার বিকাশ। সুপ্ত প্রতিভার বিকাশ ব্যতীত কোনো ব্যক্তির সামাজিক সমস্যার সমাধান সম্ভব নয়। প্রত্যেক ব্যক্তির মধ্যে সুপ্ত প্রতিভা বিকশিত, এবং এই প্রতিভা যদি বিকশিত করা যায় তাহলে ব্যক্তি তার নিজের সমস্যা নিজেই সমাধান করতে সক্ষম হয়। সম্পদের যথাযথ ব্যবহার। সম্পদের যথাযথ ব্যবহার পেশাদার সমাজকর্মের বৈশিষ্ট্য। কিভাবে বৈষয়িক ও অবৈষয়িক সম্পদের ব্যবহারের মাধ্যমে ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যার সমাধান করা যায়, সমাজকর্ম এ লক্ষ্যেই কাজ করে থাকে। জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া। জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া পেশাদার সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানুষের সমস্যার সাথে মিলিয়ে যদি কর্মসূচি গ্রহণ করা হয় তাহলে তার সমাধানও সহজ হয়। এজন্য পেশাদার সমাজকর্ম ব্যক্তির সমস্যার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। পদ্ধতিভিত্তিক সমাধান প্রক্রিয়া। সমাজকর্মের তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধান করে থাকে। দুইটি প্রক্রিয়া হচ্ছে, একটা মৌলিক পদ্ধতি, একটা হচ্ছে সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতি আবার তিনটি: ব্যক্তি, দল এবং সমষ্টি। সহায়ক পদ্ধতি তো আবার তিন প্রকার: সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। সমাজকর্মীরা এই পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমে সমস্যার সমাধান দিয়ে থাকে। এরপর পেশাদার সমাজকর্মের গুরুত্ব। পেশাদার সমাজকর্ম বলতে জ্ঞান, যোগ্যতা, দক্ষতা অর্জন করে পেশাগত নীতি ও মূল্যবোধ অনুসরণের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণার্থে প্রণোদিত কার্যক্রমকে বোঝায়। জটিল সামাজিক সমস্যা সমাধান করে সৌহার্দ্যমূলক আর্থ সামাজিক পরিবেশ সৃষ্টির জন্য পেশাদার সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। সম্পূর্ণ বাস্তবমুখী ও বৈজ্ঞানিক জ্ঞানের উপর পেশাদার সমাজকর্ম প্রতিষ্ঠিত। নিচে পেশাদার সমাজকর্মের কয়েকটি গুরুত্ব তুলে ধরা হল।
সমাজকর্ম সামাজিক সমস্যা সমাধানে সহায়তা করে। সমাজে ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত নানা সমস্যা বিরাজমান। পেশাদার সমাজকর্মীরা মানুষের এই সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্ত প্রতিভার বিকাশ ব্যতীত সামাজিক সমস্যার সমাধান সম্ভব নয়। প্রতিভা বিকাশের মাধ্যমে ব্যক্তি স্বাবলম্বী হয়ে ওঠে। তাই পেশাদার সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। স্বাবলম্বী করে তোলা। স্বাবলম্বিতা অর্জন ছাড়া কোনো ব্যক্তির ভাগ্য উন্নয়ন করা সম্ভব নয়। এই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নানা বাধা অতিক্রম করতে হয়। এক্ষেত্রে পেশাদার সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করে থাকে। সকল দিকের কল্যাণ করা। মানব জীবনের কোনো একটা দিকে নয়, বরং দৈনিক, মানসিক, সামাজিক, আর্থিক, নৈতিক সকল দিকের উন্নয়নে পেশাদার সমাজকর্ম সর্বতোভাবে সহায়তা করে থাকে। সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান। পেশাদার সমাজকর্ম সমস্যার সমাধান দিয়ে থাকে স্থায়ীভাবে। সমাজকর্মের মনে করা হয় ব্যক্তি, দল ও সমষ্টি ও সমস্যা এক ধরনের নয়। তাই প্রত্যেকটি সমস্যা আলাদাভাবে বিচার বিশ্লেষণ করে তার সমাধান দিয়ে থাকেন। সামাজিক আন্দোলন। সমাজের কুসংস্কার ও ব্যাধি দূর করার জন্য সামাজিক আন্দোলনের প্রয়োজন হয়। সামাজিক আন্দোলন সফল করতে পেশাদার সমাজকর্ম সহায়তা করে থাকে। তাই সামাজিক নীতি ও পরিকল্পনা গ্রহণ করে সমাজের নীতি ও পরিকল্পনা গ্রহণ করে সামাজিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার। সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার পেশাদার সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিভাবে বৈষয়িক, অবৈষয়িক, জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় পর্যায়ে সম্পদের সঠিক ব্যবহার করে সমস্যাগ্রস্ত জনগণের তাদের সমস্যার সমাধান করতে পারে, সে লক্ষ্যে পেশাদার সমাজকর্ম কাজ করে থাকে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণের অংশগ্রহণ ব্যতি রেখে সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যা সমাধানের জন্য নিজেকেই তাকে অংশগ্রহণ করতে হবে। তা না হলে তার সমস্যার সঠিক সমাধান করা সম্ভব হবে না। জ্ঞান অর্জন করা। সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন প্রত্যেকটা ব্যক্তির কাম্য। সমাজের রীতিনীতি, প্রথা, মূল্যবোধ, আচার আচরণ ইত্যাদি সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তির জ্ঞান না থাকলে সমাজের সঠিক ভূমিকা পালন করতে পারে না। এজন্য পেশাদার সমাজকর্ম ব্যক্তিকে জ্ঞান অর্জনের ব্যাপারে সহায়তা করে থাকে। মৌলমানবিক চাহিদা পূরণ। মৌলমানবিক চাহিদা পূরণ পেশাদার সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ কাজ। পেশাদার সমাজকর্মীরা মানুষের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিয়ে থাকে। এতে ব্যক্তির সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। ফলে সমাজের নীতি ও পরিকল্পনা গ্রহণ করে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করে থাকে পেশাদার সমাজকর্মী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ এ পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সেই কামনা করে এখানে শেষ করছি।